নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার গল্প অনুরাগীতে। আপনাদের মনের মতো গল্প শোনার সেরা ঠিকানা গল্প অনুরাগী। এখানে আপনারা শুনতে পাবেন বিভিন্ন লেখকের বিভিন্ন স্বাদের গল্প। চলুন আজ আমরা শুনব মানিক বন্দ্যোপাধ্যায়ের তৈলচিত্রের ভূত গল্পটির অন্তিম পর্ব। এত রাত্রে আবার লাইব্রেরিতে যাওয়ার কথা ভেবেই নগেনের হৃৎকম্প হতে লাগলো। কিন্তু এমন একটা সন্দেহ না মিটিয়েই বা মানুষের চলে কি করে? খানিক পরে নগেন আবার লাইব্রেরিতে হাজির। ভয়ে বুক কাঁপছে, ছুটে পালাতে ইচ্ছে হচ্ছে, কিন্তু কি এক অদম্য আকর্ষণ তাকে টেনে নিয়ে চলেছে মামার তৈলচিত্রের দিকে। ঘরে ঢুকেই সে সুইচ টিপে আলো জ্বেলে দিল। মটকার পাঞ্জাবির উপর দামি শাল গায়ে মামা দেওয়ালে দাঁড়িয়ে আছেন। মাথায় কাঁচা পাকা চুল, মুখে একজোড়া মোটা গোঁফ, চোখে ভৎসনার দৃষ্টি। নগেন এগিয়ে গিয়ে মামার পায়ের কাছে ছবি স্পর্শ করল। কেউ তাকে ঠেলে সরিয়ে দিল না, কিন্তু সমস্ত শরীরটা হঠাৎ যেন কেমন অস্থির অস্থির করতে লাগলো। তৈলচিত্র থেকে কি যেন তার মধ্যে প্রবেশ করে ভেতর থেকে তাকে কাঁপিয়ে তুলছে। তবু নগেন যেন বাঁচল। ভয়ের জন্য শরীর এরকম অস্থির অস্থির করতে পারে সেটা সামান্য ব্যাপার। ফিরে যাওয়ার সময় আলোটা নিভিয়েই নগেন আবার থমকে দাঁড়িয়ে পড়ল। তার আর একটা কথা মনে এসেছে, কাল ঘর অন্ধকার ছিল। আজ আলো থাকার জন্য যদি মামা কিছু না করে থাকেন। নগেনের ভয় অনেকটা কমে গিয়েছিল। অনেকটা নিশ্চিন্ত মনেই সে অন্ধকারে তৈলচিত্রের কাছে ফিরে গেল। সে জানে অন্ধকারে তৈলচিত্র স্পর্শ করলেও কিছু হবে না। ঘরে একটা আলো জ্বলছে কি জ্বলছে না তাতে বিশেষ কি আসে যায়। ইতস্তত না করেই সে সোজা তৈলচিত্রের দিকে হাত বাড়িয়ে দিল। পরক্ষণে ঠিক প্রথম রাত্রের মতো জোরে ধাক্কা দিয়ে মামা আমায় ফেলে দিলেন। ডাক্তার কাকা, অজ্ঞান হয়ে গেলে? না, একেবারে অজ্ঞান হয়ে যায়নি। অবশ আচ্ছন্নের মতো অনেকক্ষণ মেঝেতে পড়েছিলাম, কিন্তু জ্ঞান ছিল। তারপর থেকে আমি ঠিক পাগলের মতো হয়ে গেছি ডাক্তার কাকা। দিনরাত কেবল এই কথাই ভাবি। রোজ কতবার ঠিক করি বাড়ি ছেড়ে কোথাও পালিয়ে যাব, কিন্তু যেতে পারি না। কিসে যেন আমায় জোর করে আটকে রেখেছে। পরাশর ডাক্তার অনেকক্ষণ ভেবে জিজ্ঞাসা করলেন, তারপর আর কোনো দিন ছবিটা ছুঁয়েছ? কতবার! দিনে ছুঁয়েছি, রাত্রে ছুঁয়েছি, আলো জেলে ছুঁয়েছি, অন্ধকারে ছুঁয়েছি। ঠিক ওই রকম ব্যাপার ঘটে। দিনে বা রাত্রে আলো জেলে ছুঁলে কিছু হয় না। অন্ধকারে ছোঁয়া মাত্র মামা আমাকে ঠেলে দেন। সমস্ত শরীর যেন ঝনঝনিয়ে ঝাঁকানি দিয়ে ওঠে। কোনোদিন অজ্ঞান হয়ে যায়, কোনোদিন জ্ঞান থাকে। বলতে বলতে নগেন যেন একেবারে ভেঙে পড়ল। আমি কি করব ডাক্তার কাকা? এমন করে কদিন চলবে? মাঝে মাঝে আত্মহত্যার কথা ভাবি। পরাশর ডাক্তার বললেন, তার দরকার হবে না, আমি সব ঠিক করে দেব। আজ সকালে ঘুমিয়ে পড়লে রাত ঠিক 12টার সময় তুমি বাইরের ঘরে আমার জন্য অপেক্ষা করো, আমি যাব। একটু থেমে আবার বললেন, ভূত বলে কিছু নেই নগেন। তবু মাঝরাত্রে অন্ধকার লাইব্রেরিতে পরাশর ডাক্তার মৃদু একটু অস্বস্তি বোধ করতে লাগলেন। এ ঘরে বাড়ির লোক খুব কম আসে। ঘরের বাতাসে পুরনো কাগজের একটা ভ্যাপসা গন্ধ পাওয়া যায়। নগেন শক্ত করে তার একটা হাত চেপে ধরে কাঁপছে। কিসের ভয়? ভূতের? তৈলচিত্রের ভূতের? ভূতে যে একেবারে বিশ্বাস করে না, যার বদ্ধমূল ধারণা এই যে যত সব অদ্ভুত অথচ সত্য ভূতের গল্প শোনা যায় তার প্রত্যেকটির সাধারণ ও স্বাভাবিক কোনো ব্যাখ্যা আছেই আছে। ছবির ভূতের অসম্ভব আর অবিশ্বাস্য ভূতের ঘরে পা দিয়ে তার কখনো কি ভয় হতে পারে? তবু অস্বস্তি যে বোধ হচ্ছে সেটা অস্বীকার করার উপায় নেই। নগেন যে কাহিনী শুনিয়েছে, সারাদিন ভেবেও পরাশর ডাক্তার তার কোনো সঙ্গত ব্যাখ্যা কল্পনা করতে পারেননি। একদিন নয়, একবার নয়, ব্যাপারটা ঘটেছে অনেকবার।
দিনে তৈলচিত্র নিস্তেজ হয়ে থাকে, রাত্রে তার তেজ বাড়ে। কেবল তাই নয়, অন্ধকার না হলে সে তেজ সম্পূর্ণ প্রকাশ পায় না। আরও একটা কথা, রাত্রি বাড়ার সঙ্গে তৈলচিত্র যেন বেশি সজীব হয়ে উঠতে থাকে। প্রথম রাত্রে নগেন অন্ধকারে স্পর্শ করলে ছবির নগেনের হাতটা শুধু ছিটকিয়ে সরিয়ে দিয়েছে। মাঝরাতে স্পর্শ করলে এত জোরে তাকে ধাক্কা দিয়েছে যে মেঝেতে আছড়ে পড়ে নগেনের জ্ঞান লোপ পেয়ে গেছে। অশরীরী সত্যি কল্পনা করা ছাড়া এ সমস্তের আর কি মনে হয়? হয়, নিশ্চয়ই হয়। মনে মনে নিজেকে ধমক দিয়ে পরাশর ডাক্তার নিজেকে একথা শুনিয়ে দিলেন। তারপর চোখ তুলে তাকালেন দেয়ালে, যেখানে নগেনের মামার তৈলচিত্রটি ছিল। এ ঘরে তিনি আগেও কয়েকবার এসেছেন। তৈলচিত্রগুলির অবস্থান তার অজানা ছিল না। যা চোখে পড়ল তাতে পরাশর ডাক্তারের বুকটা ধড়াস করে উঠল। তৈলচিত্রের ওপরের দিকে দুটি উজ্জ্বল চোখ তার দিকে জ্বলজ্বল করে তাকিয়ে আছে। চোখ দুটির মধ্যে ফাঁক প্রায় 1.5 হাত। ঠিক এই সময় নগেন ফিসফিস করে বলল, আলোটা জ্বালবো ডাক্তার কাকা? পরাশর ডাক্তার তার গলার আওয়াজ শুনে চমকে উঠলেন। না। রাস্তা অথবা পাশের কোনো বাড়ি থেকে সরু আলোর রেখা ঘরের দেয়ালে এসে পড়ছে, তাতে অন্ধকার কমেনি। মনে হচ্ছে যেন সেই আলোটুকুতেই ঘরের অন্ধকারটাই স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে মাত্র। নগেন আবার ফিসফিস করে বলল, একটা কথা আপনাকে বলতে ভুলে গেছি ডাক্তার কাকা। দাদামশাই আর দিদিমার ছবি তার মরবার পর করা হয়েছিল, কিন্তু মামার ছবিটা মরবার আগে মামা নিজে শখ করে আঁকিয়েছিলেন। হয়তো সেজন্যই। নগেনের শিহরণ স্পষ্ট টের পাওয়া যায়। ভয় পেয়ে গেছেন। পরাশর ডাক্তারকে স্বীকার করতে হলো, একটু ভয় তিনি সত্যি পেয়ে গেছেন। তার বৈজ্ঞানিক মন এতদিন পরে একটা মস্ত সত্য আবিষ্কার করলো যে মানুষের মন চিরদিনই মানুষের মন। যুক্তি, তর্ক, বিশ্বাস, অবিশ্বাস দিয়ে মানুষ ভয়কে জয় করতে পারে না। দেহে আঘাত লাগলে যেমন বেদনা বোধ হবেই, তেমনি উপযুক্ত ভয়ের কারণ উপস্থিত হলে মানুষকে ভয় পেতেই হবে। যাই হোক, এতদিন যদি তিনি ভুল বিশ্বাস পোষণ করে এসে থাকেন, আজ ছবির ভূতের কল্যাণে সে ভুল তার ভেঙে যাবে। তাতে ক্ষতি কি? দাঁতে দাঁত লাগিয়ে পরাশর ডাক্তার তৈলচিত্রের দিকে এগিয়ে গেলেন। কাছাকাছি যেতে জলজলে চোখ দুটির জ্যোতি যেন অনেক কমে গেল। হাত বাড়িয়ে দিতে প্রথমে তার হাত পড়ল দেওয়ালে। যত সাহস করেই এগিয়ে এসে থাকুন, প্রথমেই একেবারে নগেনের মামার গায়ে হাত দিতে তার কেমন দ্বিধা বোধ হচ্ছিল। পাশের দিকে হাত সরিয়ে তৈলচিত্রের ফ্রেম স্পর্শ করা মাত্র বৈদ্যুতিক আঘাতে যেন তার শরীরটা ঝনঝন করে উঠল। অস্ফুট গোঙানির আওয়াজ করে পিছন দিকে দুপা ছিটকে গিয়ে তিনি মেঝেতে বসে পড়লেন। পরক্ষণে ভয়ে অর্ধমৃত নগেন আলোর সুইচ টিপে দিলে। মিনিট 5 পরাশর ডাক্তার চোখ বুজে বসে রইলেন। তারপর চোখ মিলে মিনিট 5 একদৃষ্টে তাকিয়ে রইলেন মামার রূপার ফ্রেমে বাঁধানো তৈলচিত্রটির দিকে। তারপর তীব্র চাপা গলায় তিনি বললেন, তুমি একটা আস্ত গর্ধব নগেন। রাগ একটু কমলে পরাশর ডাক্তার বলতে লাগলেন, গাধাও তোমার চেয়ে বুদ্ধিমান। এত কথা বলতে পারলে আমাকে, আর এই কথাটা একবার বলতে পারলে না যে তোমার মামার ছবিটা ইতিমধ্যে রূপার ফ্রেমে বাঁধানো হয়েছে আর ছবির সঙ্গে লাগিয়ে দুটো ইলেকট্রিক বাল্ব ফিট করা হয়েছে? আমি কি জানি? 6 মাস আগে যেমন দেখে গিয়েছিলাম, আমি ভেবেছিলাম ছবিটা এখনো তেমনি অবস্থাতেই আছে। ইলেকট্রিক শক খেয়ে বুঝতে পারো না কিসের শক লাগলো? তুমি কোন দেশি ছেলে? আমি তো শক খাওয়া মাত্র টের পেয়ে গিয়েছিলাম তোমার মামার ছবিতে কোন প্রেতাত্মা ভর করেছেন। নগেন উদ্ভ্রান্তের মতো বলল, রূপার ফ্রেমটা দাদামশাইয়ের ছবিতে ছিল। চুরি যাবার ভয়ে মামা অনেক দিন আগে সিন্ধুকে তুলে রেখেছিলেন। মামার শ্রাদ্ধের দিন মামিমা ফ্রেমটা বের করে মামার ছবিটা বাঁধিয়েছিলেন। আলো দুটো লাগিয়েছিল আমার মামাতো ভাই পরেশ। হ্যাঁ, সে এবছর ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছে, তাই বলল
এই সামান্য কাজের জন্য ইলেকট্রিক মিস্ত্রিকে পয়সা দেব কেন? পরাশর ডাক্তার একটু হেসে বললেন, পরেশ তোমার মামার উপযুক্ত ছেলেই বটে, কিন্তু পয়সা বাঁচানোর জন্য বাপের ছবিতে ভূত এনে ছেড়েছে। এই খবরটা যদি আগে দিতে আমায়। নগেন সংশয়ে ভরে বলল, কিন্তু ডাক্তার কাকা। পরাশর ডাক্তার রাগ করে বললেন, কিন্তু কি? এখনো বুঝতে পারছো না? দিনের বেলা মেন সুইচ অফ করা থাকে, তাই ছবি ছুলে কিছু হয় না। ছবি মানে ছবির রূপোর ফ্রেমটা। রূপোর ফ্রেমটার নিচে কাটফাট কিছু আছে, দেয়ালের সঙ্গে যোগ নেই। নইলে তোমাদের ইলেকট্রিকের বিল এমন হু হু করে বেড়ে যেত যে কোম্পানির লোককে এসে লিকেজ খুঁজতে হতো। তুমিও মামার ভূতের আসল পরিচয়টা জানতে পারতে। সন্ধ্যার পর বাড়ির সমস্ত আলো জ্বলে, আর বিদ্যুৎ তামার তার দিয়ে যাতায়াত করতে বেশি ভালোবাসে কি না? তাই সেই সময় ছবি ছুলে তোমার কিছু হয় না। এ ঘরের আলোটা জ্বাললেও তাই হয়। মাঝরাতে বাড়ির সমস্ত আলো নিভে যায়, তখন ছবিটা ছুলে আর কোনো পথ খোলা নেই দেখে বিদ্যুৎ অগত্যা তোমার মতো বোকা হওয়ার শরীরটা দিয়েই। পরাশর ডাক্তার চুপ করে গেলেন। তার হঠাৎ মনে পড়ে গেছে, সুযোগ পেলে তার শরীরটা পথ হিসাবে ব্যবহার করতেও বিদ্যুৎ দ্বিধা করে না। নমস্কার বন্ধুরা, গল্পটি এখানেই শেষ হলো। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে আমাকে জানান। আর হ্যাঁ বন্ধুরা, আপনাদের যদি আমার গল্প শুনতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের সহযোগিতা আমার এগিয়ে চলার পথকে আরও সহজ করে তুলবে। ধন্যবাদ।